আচ্ছা, গত ভিডিওতে আমরা দেখেছি যে থ্রি অ্যাড্রেস কোড জিনিসটা কী এবং কিভাবে লেখা হয় সেই জিনিসগুলা। তো এখন আমরা যদি এই যে থ্রি অ্যাড্রেস কোডকে কোনো ডেটা স্ট্রাকচারের থ্রুতে ইমপ্লিমেন্ট করতে যাই, অর্থাৎ কম্পাইলারের মধ্যে যখন আমাদের এই থ্রি অ্যাড্রেস কোডকে ইমপ্লিমেন্ট করা হয় ডেটা স্ট্রাকচারের থ্রুতে, তখন বেসিক্যালি আমাদের কয়েকটা রিপ্রেজেন্টেশন আসে, অর্থাৎ কী ওয়েতে আমাদের বা কী ডেটা স্ট্রাকচারের থ্রুতে আমরা থ্রি অ্যাড্রেস কোডকে ইমপ্লিমেন্ট করি। ঠিক আছে, তো একটার নাম হচ্ছে যে কোয়াড্রুপলস, বা এটাকে সংক্ষেপে বলা হয় কোয়াড। দেন আরেকটা ফর্ম আছে হচ্ছে ট্রিপলস। দেন আরেকটা ফর্ম আছে হচ্ছে ইনডিরেক্ট ট্রিপলস। তো আমরা এখন এই এই জিনিসগুলো বলতে কি বোঝায় এগুলো একটু আমরা ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে আমরা যদি আসি কোয়াড্রুপলস, দেখেন আপনাদের যদি কোনো থ্রি অ্যাড্রেস কোড দেওয়া থাকে, অর্থাৎ এরকম যদি আমরা কিছু লিখি T1 ইকুয়াল টু A প্লাস বি, আমরা যদি এরকম কিছু একটা লিখি, তো এইখানে দেখেন আমাদের কী কী টাইপের জিনিস আছে, কী কী কম্পোনেন্ট আছে। মেনলি এখানে একটা অপারেটর আছে, এই যে আমার এইটা হচ্ছে আমার একটা অপারেটর, এইটা হচ্ছে আমার একটা অপারেটর। দেন এগুলা কি, এগুলা বেসিক্যালি আমার অপারেন্ট, রাইট, বা এগুলাকে আমি আর্গুমেন্ট বলতে পারি। আমার অপারেটরের আর্গুমেন্ট হচ্ছে এই দুইটা, এখানে আমার দুইটা আর্গুমেন্ট আছে, তাহলে প্রথমটাকে আমি আর্গুমেন্ট 1, সেকেন্ডটাকে আমি আর্গুমেন্ট 2 বলতে পারি। আর এইটা কি, এইটা হলো আমার রেজাল্ট, রাইট, অর্থাৎ আমি যেটা বলতে পারি যে আমার A প্লাস বি, এইটার যে রেজাল্টটা সেটা আমরা বেসিক্যালি T1 এর মধ্যে স্টোর করতেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি আমাদের এই জিনিসগুলো আছে, একটা অপারেটর আছে, দেন আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2 আর রেজাল্ট। সো আমরা যখন থ্রি অ্যাড্রেস কোডকে এই যে এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করব, যেটা আমি মাত্র দেখাইলাম, এই যে অপারেটর আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, রেজাল্ট, তখন আমরা সেই জিনিসগুলোকে বলতেছি কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন বা কোয়াড রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, সো আমি 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 যদি এই যে উপরে যে এক্সাম্পলটা নিছি সেটারই যদি আমি কোয়াড রিপ্রেজেন্টেশনটা আঁকি, তাহলে যেটা হবে, অপারেটর হিসেবে এখানে কে আছে, প্লাস আছে, দেন আর্গুমেন্ট 1 হিসেবে আমি দিলাম A, আর্গুমেন্ট 2 হিসেবে দিলাম B, আর রেজাল্ট হিসেবে দিলাম T1। তাহলে আমাদের এই যে এই থ্রি অ্যাড্রেস কোডের এই রিপ্রেজেন্টেশনটা হইল কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন। অ্যান্ড এটা কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, আমি যে বললাম ডেটা স্ট্রাকচারের থ্রুতে, দেখেন আপনারা কিন্তু একটা ক্লাস বা রেকর্ড, ক্লাস বা রেকর্ডের আপনারা কিন্তু মেম্বার হিসেবে জিনিসগুলোকে চিন্তা করতে পারেন। যেমন আমি যদি একটা ক্লাস লিখি, ক্লাসের তো মেম্বার ভেরিয়েবল থাকে, এবং মেম্বার ভেরিয়েবল হিসেবে আমি কিন্তু এই যে অপারেটর মেম্বার, দেন আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, দেন রেজাল্ট, এগুলাই কিন্তু আমি মেম্বার ভেরিয়েবল হিসেবে রাখতেই পারি। ঠিক আছে, তাহলে আমরা যখন এই ক্লাসের অবজেক্ট বানাবো, তখন কিন্তু বেসিক্যালি আমার যে থ্রি অ্যাড্রেস কোডটা ছিল ওইটাকে কিন্তু সে কাইন্ড অফ রিপ্রেজেন্ট করতে পারবে। শুধু ডিফারেন্সটা কী হচ্ছে, আমরা আমাদের যে থ্রি অ্যাড্রেস কোডটা ছিল সেখান থেকে আমরা কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করছি, যে অপারেটরটাকে আমরা অপারেটরের আন্ডারে রাখছি, আর্গুমেন্টগুলোকে আর্গুমেন্টের আন্ডারে রাখছি, আর রেজাল্টটাকে রেজাল্টের আন্ডারে রাখছি। তাহলে সুবিধাটা কি, সুবিধাটা হলো যখন আমার মেশিন কোড জেনারেট করবে এইখান থেকে, তখন যাতে সে মানে এই যে ফিল্ডগুলো দেখে সে বুঝতে পারে যে আমাকে এখন কখন কি করতে হবে। যেমন অপারেটর ফিল্ড দেখে সে বুঝতে পারবে যে আমার এখানে মানে কি করতে হবে, রাইট। আমার কাছে যদি এরকম মানে একটা স্ট্রাকচার্ড ওয়ে না থাকতো, আমি যদি এরকম স্ট্রাকচার্ড ওয়েতে রিপ্রেজেন্ট না করতাম, তখন যেটা করতে হইতো, আমাকে থ্রি অ্যাড্রেস কোডকে আবার কিন্তু পার্স করা লাগতো। যেমন থ্রি অ্যাড্রেস কোডে দেখে বোঝা লাগতো যে এখানে কোনটা অপারেটর। যেমন চিন্তা করেন, আমার বাইনারি অপারেটরগুলো কিন্তু মাঝামাঝি থাকবে, এটা বুঝলাম, বাট ইউনারি অপারেটরগুলো কিন্তু আবার শুরুতে থাকে। যেমন ইউনারি অপারেটর মানে কি, যেই অপারেটরগুলো একটা ভেরিয়েবলের উপর কাজ করে। যেমন কথার কথা, আমার যদি এরকম A ইকুয়াল টু মাইনাস বি থাকে, এরকম একটা এক্সপ্রেশন, এইটা থ্রি অ্যাড্রেস কোড কী হবে, এটা থ্রি অ্যাড্রেস কোড কিন্তু এরকম হবে। প্রথমে আমি দিলাম T1 ইকুয়াল টু মাইনাস বি। ঠিক আছে, আমি একবার লিখে ফেলি, এখানকার যে থ্রি অ্যাড্রেস কোডটা হবে সেটা হবে এই A ইকুয়াল টু, এখানে T1টা বাদ দেই, ডিরেক্টলি লিখি, যে ডিরেক্টলি লিখলে হবে কি A ইকুয়াল টু মাইনাস বি। এইখানে দেখেন, এইখানে আমার এইটা কিন্তু আবার অপারেটর, রাইট, এবং এই অপারেটরটা কিন্তু আমার ইকুয়ালের একদম শুরুতেই আছে। সো আপনারা যদি এরকম মানে
স্ট্রাকচার্ড ওয়েতে ইয়াগুলোকে ভাগ না করেন, তখন কিন্তু আমাকে প্রত্যেকটা 3 অ্যাড্রেস কোডকে আবার পার্স করা লাগতো। পার্স করে করে জিনিসগুলো বোঝা লাগতো যে কোনটা অপারেটর, কোনটা অপারেন্ট, দেন কোনটা রেজাল্ট, ঠিক আছে? দেন হলো আমাদের কাইন্ড অফ জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যেত। সো আমরা যেটা করতে পারি যে আমাদের 3 অ্যাড্রেস কোডটাকে আমরা ডিরেক্টলি স্টোর করার সময়, আমরা ডেটা স্ট্রাকচার স্টোর করার সময় আমরা এইভাবে ফিল্ডগুলোর মধ্যে ওই করসপন্ডিং যে জিনিসগুলো সেগুলোকে দিয়ে আমরা পপুলেট করতে পারি। যেমন আমরা যদি এই ক্লাসে একটা অবজেক্ট বানাই, সেই ক্লাসের অবজেক্টের অপারেটরের আন্ডারে আমরা একে দিয়ে দিব, ঠিক আছে? দেন আর্গুমেন্ট 1-এর আন্ডারে একে দিয়ে দিলাম, আর্গুমেন্ট 2-এর আন্ডারে একে দিয়ে দিলাম, দেন রেজাল্টের আন্ডারে একে দিয়ে দিলাম। তাহলে এই যে রিপ্রেজেন্টেশনটাতে করলাম, এটাকে বলা হয় কোয়াড। এবং কোয়াড কেন? কোয়াড মানে কিন্তু বুঝতে পারতেছেন যে 4টা, রাইট? এখানে দেখেন আমার টোটাল 4টা জিনিস নিয়ে আমরা ডিল করছি, অপারেটর, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, রেজাল্ট, ঠিক আছে? তাহলে এইটাকে বলতেছি আমরা কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন, এই প্লাসের জন্য, প্লাস তো একটা বাইনারি অপারেটর, সেজন্য আমাদের এখানে 2টা অপারেন্ড আছে। সো এখন যেগুলার মাল্টিপল অপারেন্ট নেই, মানে 2টা অপারেন্ট নেই, যেমন হচ্ছে এইখানেই যেমন একটা দেখেন, এইখানে যেটা আছে এই এক্সপ্রেশনটা, এটা কিন্তু একটা ইউনারি অপারেটর, রাইট? এখানে তাহলে এইটার কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশনটা কী হবে? এইখানে আমার অপারেটরকে, এখানে কিন্তু অপারেটরটা হচ্ছে আমার মাইনাস, তাহলে আমরা এখানে লিখলাম মাইনাস। দেন এখানে আর্গুমেন্ট কিন্তু একটা আর্গুমেন্ট আছে, রাইট? বি, তাহলে আমরা আর্গুমেন্টটা এখানে লিখলাম। আর্গুমেন্ট 2-তে কেউ নয়, তাহলে আমরা ফাঁকা রাখলাম, ঠিক আছে? জাস্ট ফাঁকা রাখলাম। আর রেজাল্টটা কিসের মধ্যে আসতেছে? এর মধ্যে আসতেছে, সেক্ষেত্রে আমরা এ লিখলাম। তাহলে আমাদের এই যে এই এক্সপ্রেশনের করসপন্ডিং 3 অ্যাড্রেস কোড ছিল আমার এইটা, ওই এক্সপ্রেশনের করসপন্ডিং 3 অ্যাড্রেস কোড ছিল আমার এইটা, আর ওইটার করসপন্ডিং এই 3 অ্যাড্রেস কোডের করসপন্ডিং কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন হচ্ছে আমার নিচেরটা, যেটা মাত্র লিখলাম। আচ্ছা, তারপর আরও কয়েকটা জিনিস দেখি, যে আমাদের মনে করেন যে ইফ এলস আছে, যে ইফ এ লেস দেন বি, তাহলে গো টু L1, আবার মনে করেন আর যদি সেটা না হয় গো টু L2, এরকম কিছু একটা আছে। তাহলে এইটার এখানকার যে 3 অ্যাড্রেস কোডটা লিখছি এই প্রথম লাইনের, এইটার কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশনটা কী হবে? তো এখানে অপারেটর হলো ইফ আর লেস দেন, এটাকে কম্বাইন করে এইভাবে লিখতে পারেন যে ইফ লেস দেন, অর্থাৎ আমরা একটা ইফ কন্ডিশনের মধ্যে আসি এবং আমরা লেস দেন অপারেটর নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এখানে কেন ইফটাকে লিখতে হবে দেখেন, আপনাদের কিন্তু মানে এরকম জিনিসও আসতে পারে অনেক সময় কোডে, T1 = A লেস দেন বি। এখন আপনি যদি অপারেটর হিসেবে শুধু লেস দেন চুজ করেন, তখন কিন্তু আপনি ডিস্টিংগুইশ করতে পারবেন না যে এটা কি নর্মাল আমার এই রিলেশন অপারেটর হিসেবে আসছিল, যে এই এক্সপ্রেশনের জন্য আসছিল, নাকি আমার ইফের মধ্যে আমার এই কন্ডিশন আকারে সেটা আসছিল। সেজন্য যখন আমাদের ইফ আসবে, সেক্ষেত্রে আমরা ইফকে রাখি, সাথে সাথে আমাদের আবার এই জিনিসটা দিয়ে দিই, তাহলে আমাদের এখানে অপারেটর হলো পুরো জিনিসটা। আর এই এক্সপ্রেশনের ক্ষেত্রে অপারেটর কিন্তু শুধু এটা, তখন আমরা অপারেটর হিসেবে শুধু ওইটুকুই লিখবো, তখন আমরা আর ইফকে আনবো না। আচ্ছা, তো এখানে ইফ লেস দ্যান লিখলাম। এরপরে কি করব? এখানে দেখেন অপারেন্ট কে, এখানে এ প্রথমটা, পরের আর্গুমেন্টকে বি, ঠিক আছে? বি। আর সবসময় মনে রাখবেন, এটা বইয়েও আছে যে এখানে কিছু স্পেশাল কেস আছে, যেমন ইফের ক্ষেত্রে স্পেশাল কেস কি, যে রেজাল্ট ফিল্ডে যাবে হলো কোন লেভেলে গোটু হচ্ছে সেটা, অর্থাৎ L1টা হলো আমার এখানে বসবে। এখানে ডিরেক্টলি কোথাও কিন্তু অ্যাসাইনমেন্ট করা নাই, বাট তাও হলো আমরা রেজাল্টের আন্ডারে L1কে লিখলাম। এবং এটা কিন্তু খুব ইনটিউটিভ যে আমাদের এইটা যদি ট্রু হয়, সেটা রেজাল্ট হিসেবে কোথায় যাব? এইখানে যাব, রাইট? সেজন্য আমরা রেজাল্ট হিসেবে এইটাকে লিখছি, এটাও চিন্তা করতে পারেন। তাহলে আশা করি আমি এটা বুঝাইতে পারছি। এরপর মনে করেন আমার কাছে এরকম একটা অ্যারে আসলো, যে আমি সোর্স কোডটা লিখি, দেন 3 অ্যাড্রেস কোড বানাবো। ধরে নেন যে C = array of I, ঠিক আছে? এরকম একটা জিনিস আসলো। তাহলে এটা 3 অ্যাড্রেস কোড কী হবে? 3 অ্যাড্রেস কোড হবে, সবার আগে আমাকে আইকে করে নিতে হবে। আমি যদি আইটাকে ইন্টিজার ধরি, মানে অ্যারেটাকে ইন্টিজার ধরি, তাহলে লিখতে হবে T = I × 4, দেন C = array of T1, তাহলে আমাকে এই জিনিসটা লিখতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই দুটো ইনস্ট্রাকশনের করসপন্ডিং কোয়াড্রুপল বানাই, এই দুটো 3 অ্যাড্রেস কোডের, তাহলে দেখেন প্রথমটা কী হবে? প্রথম লাইনের জন্য আমার এখানে অপারেটরটা হলো মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তারপরে এখানে অপারেন্টকে একটা I একটা 4, তাহলে অপারেন্ট হচ্ছে একটা আর্গুমেন্ট I, একটা আর্গুমেন্ট হচ্ছে 4। আচ্ছা, দেন
আমাদের রেজাল্ট কোথায় আসছে, রেজাল্ট আসছে T1-এ, তাহলে এখানে আমরা রেজাল্টের আন্ডারে কাকে লিখবো, রেজাল্টের আন্ডারে আমরা T1-কে লিখবো। আচ্ছা, এরপর আপনার যদি সেকেন্ড লাইনটা দেখেন তখন কি বলছে, সি ইকুয়াল টু অ্যারে অফ T1। আচ্ছা, তাহলে এই যে পরের লাইনে, আচ্ছা এটাকে আমি এখন একটু মুছে ফেলি, এই পোর্শনটাকে না নিচে আনি। হ্যাঁ, এই যে পরের যে লাইনটা, এই যে এই লাইনটাকে, এই লাইনে অপারেটরকে আমার এই যে মানে অ্যাসাইনমেন্টের ওই পাশে অপারেটরটাকে, এখানে কিন্তু অপারেটর হইলো আমার এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা, এই দুটা জিনিস হলো একসাথে আমার অপারেটর। সো এই অ্যারের ক্ষেত্রে একটু অন্যরকম, ঠিক আছে, মানে অপারেটরটা হয়তো চিনতে একটু অসুবিধা হতে পারে, বাট একবার ইউজ টু হয়ে গেলে জিনিসটা মানে অত কঠিন কিছু না। যেমন অ্যারের ক্ষেত্রে অপারেটরটা কি, এই যে এরকম জাস্ট দিবেন, তাহলে বোঝা যাচ্ছে কি আমার এই অ্যারে থেকে কিছু জিনিস হয়তো আমার লেফট সাইডে পার হচ্ছে, এরকম কিছু একটা মানে ইনটিউশন আসতেছে এই চিহ্ন দেখে। তো এইখানকার অ্যারের অপারেটরটা কি, তাহলে এই যে এরকম, ঠিক আছে। তাহলে দেখেন এই অপারেটরে একটা অপারেন্ট হচ্ছে আমার অ্যারে নামটা, দেন আরেকটা অপারেন্ট হচ্ছে আমার T1, আর ফাইনালি এটা স্টোর হচ্ছে কোথায়, ফাইনালি স্টোর হচ্ছে কিন্তু সিতে। তাহলে আমার রেজাল্ট হিসেবে কে আসতেছে, রেজাল্ট হিসেবে আসতেছে আমার সি, ঠিক আছে। তাহলে আমার এইটার করসপন্ডিং যে কোয়াড্রুপল বা কোয়াড রিপ্রেজেন্টেশন সেটা হলো আমার এরকম। আচ্ছা, এরপরে আমি যদি আরেকটা কেস দেখাই অ্যারের ক্ষেত্রে, যে আপনার যদি কখনো এরকম আসতো, কথা এই লাইনটা একটু উল্টা হয়ে গেল, এই লাইনটা একটু উল্টা হয়ে গেল, অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম আসলো, অ্যারে অফ T1 ইকুয়াল টু সি, ঠিক আছে, জাস্ট এরকম একটা লাইন আসলো। উপরে এটাকে আপনারা ইগনোর করে মনে করেন আমি এইটার করসপন্ডিং কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন লিখতে চাচ্ছি, তখন কিভাবে লিখবো, দেখেন এইখানে আমার সাইনটা কি হবে, এখানে আমার মানে সাইন বলতে আর কি বোঝাচ্ছে, এখানে আমার অপারেটরটা কি হবে, অপারেটরটা হবে এই যে আমার অ্যারে তারপরে হলো ইকুয়াল, রাইট। এটা মানে কি বোঝাচ্ছে, যে আমার এইখান থেকে কোনো কিছু একটা আসে এইখানে অ্যাসাইন হচ্ছে, এরকম একটা ইন্টিউশন দিচ্ছে। উপরেরটার সাথে কিন্তু একটু ডিফারেন্স আছে, ঠিক আছে। উপরেরটাতে দেখেন আমার যেটা হচ্ছিল, বোঝাচ্ছিল কি অ্যারের এখান থেকে এইখানে যাচ্ছে, মানে অ্যাসাইনমেন্টের সবাইকে চিন্তা করবেন যে এইখান থেকে এইখানে কিছু যাচ্ছে, আর এইখানে জিনিসটা কি বোঝাচ্ছে, আমার এই পাশ থেকে রাইট সাইড থেকে এই মধ্যে কিছু একটা আসতেছে। তো অ্যাসাইনমেন্টের রাইট সাইড থেকে কাইন্ড অফ লেফট সাইডে যাওয়ার কথাটা চিন্তা করবেন, রাইট সাইড থেকে লেফট সাইডে যাওয়ার চিন্তা করবেন, তাহলে দেখবেন যে জিনিসগুলো সহজ। সো আমরা দেখেন ওই কাজটা কিন্তু করছি, যে আমরা এইটাকে নিছি আর অ্যাসাইনমেন্টকে নিছি ফর অ্যারের জন্য। আচ্ছা, দেন এখানে দেখেন, এখানে একটা অপারেন্ট কিন্তু T1, আরেকটা অপারেন্টকে মানে যেই ভ্যালুটা যাচ্ছে, রাইট, এখানে যেই ভ্যালুটা যাচ্ছে অর্থাৎ সি, এবং এইটি জিনিসটা স্টোর হচ্ছে কোথায়, স্টোর কিন্তু হচ্ছে আমার অ্যারের মধ্যে, অ্যারের যেটা T1 বাইট আছে সেই T1 বাইটের মধ্যে কিন্তু সেটা ঢুকতেছে, রাইট। তাহলে একটা হলো আমার T1 আর্গুমেন্ট, যে কত নাম্বার বাইটে ঢুকতেছে, আরেকটাতে কি ঢুকতেছে অর্থাৎ সি, এটা কি ঢুকতেছে, আর রেজাল্ট হিসেবে কে আসবে, রেজাল্ট হিসেবে আমরা এই অ্যারেটাকে লিখবো, অর্থাৎ যেইখানে আমার জিনিসটা স্টোর হচ্ছে, ঠিক আছে। যেমন আমাদের দেখেন, আপনার যদি মনে থাকে এই যে এই রেজাল্ট ফিল্ডটা বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করে, যে কোথায় আমার জিনিসটা স্টোর হচ্ছে। কারণ প্রথম ক্ষেত্রে দেখেন এ প্লাস বিটা স্টোর হচ্ছে T1-এ, তাহলে রেজাল্টটাতে হোল্ড করতেছে T1, রাইট। পরবর্তীতে দেখেন আমরা যখন মাইনাস বি নিয়ে কাজ করতেছিলাম, এই মাইনাস বি রেজাল্টটা কোথায় স্টোর হচ্ছে, এতে স্টোর হচ্ছে, সেজন্য আমরা এখানে রেজাল্টের আন্ডারে লিখছিলাম এ। তাহলে ওইভাবে আপনারা এটাও চিন্তা করতে পারেন যে আমার এখানে এই সি ভ্যারিয়েবলটা স্টোর হচ্ছে কোথায়, এটা বেসিক্যালি আমার অ্যারেতে স্টোর হচ্ছে, রাইট। সেজন্য আমরা এখানে রেজাল্ট আকারে আমরা লিখলাম কি অ্যারে। তাহলে এই যে মোটামুটি আমি এখানে যে কটা রুল বললাম, এই কটা রুল হইলো আমাদের জানতে পারলে, এই কটা রুল জানলেই আমাদের কোয়াড্রুপল মোটামুটি মানে আইডিয়া হয়ে গেছে, মানে কোয়াড্রুপল দিয়ে কীভাবে কাজ করতে হয়। আচ্ছা, আমি পরের ভিডিওতে হয়তো একটা পুরা দেখাবো যে একটা সোর্স কোডের করসপন্ডিং কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন কীভাবে বের করতে হয়। তো আপাতত জাস্ট ইন্ডিভিজুয়াল কীভাবে বের করতে হয় এটা বুঝতে পারলে ওইটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশনটা শিখলাম। এরপর আমরা শিখবো হলো ট্রিপল রিপ্রেজেন্টেশন, বা এটাকে বলা হয় ইনডিরেক্ট ট্রিপলেটস, ঠিক আছে, ট্রিপলস বা ট্রিপলেটস। আচ্ছা, এখানে নাম শুনে বুঝতে পারতেছেন, আমি যদি একটু লিখি, এখানে আমার 3টা কলাম থাকবে, ঠিক আছে, যে
আমার ইয়েতে কোয়াড্রুপলসে যেমন ছিল চারটা কলাম, এই জন্য এর নাম ছিল কোয়াড, আর ট্রিপলসে থাকবে হলো 3টা কলাম। সো আমরা যেটা করতে পারি দেখেন, আমাদের এই যে রেজাল্ট কলামটা এখানে ট্রিপলসে ইউজ হয় না, মানে রেজাল্ট কলামটা দেখেন আমাদের কিন্তু ওরকম আসলে দরকারও নাই, কারণ আমাদের যদি পরবর্তীতে এখানে রেজাল্টে বেসিক্যালি কী স্টোর হচ্ছে হলো আমার ওই যে ভ্যালুটা, রাইট, এই ভ্যালুটা আমার রেজাল্টের মধ্যে স্টোর হচ্ছে। তো আমাদের যদি পরবর্তীতে রেজাল্টটা দরকার হয়, মনে করেন এই T1কে দরকার, আমরা ডিরেক্টলি জাস্ট রেফারেন্স করে দিব যে তুমি 1 নাম্বার ইনস্ট্রাকশনে যাও, কথা এটা হলো আমার ইনস্ট্রাকশনটা, মনে করেন এটা আমি নাম্বারিং করলাম, এই ইনস্ট্রাকশনটা নাম্বারিং হচ্ছে 1। তাহলে আমি বললাম যে যদি তোমার কখনো T1 দরকার হয় তুমি 1 নাম্বার ইনস্ট্রাকশনে যাও, ওখানে যে ভ্যালুটা আছে মানে এটাকে ইভ্যালুয়েট করলে যেটা পাবা সেটাই বেসিক্যালি T1। অর্থাৎ আমরা এরকম কাইন্ড অফ একটা রেফারেন্স সেট করে দিব, এবং এই যে রেজাল্ট ফিল্ডটা, এই রেজাল্ট কলামটা, সেটাকে আমরা অমিট করে দিব। আমি দেখালে জিনিসটা সহজ হয়ে যাবে। দেখেন আমাদের এখানে যেটা বললাম, অপারেটর ফিল্ডটা রাখবো, আর্গুমেন্ট 1 ফিল্ডটা রাখবো, দেন আর্গুমেন্ট 2 ফিল্ডটা রাখবো, ঠিক আছে। আরেকটা আপনারা মনে মনে চিন্তা করবেন যে এখানে মানে এটা আর কি ডিরেক্টলি থাকবে না, কলাম আকারে থাকবে না, জাস্ট চিন্তা করবেন যে আমার ইন্ডেক্স আছে, প্রত্যেকটা ইয়ার পাশে একটা করে ইন্ডেক্স আছে, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের পাশে একটা করে ইন্ডেক্স আছে। যেমন দেখেন আমাদের ওই যে প্রথম ইনস্ট্রাকশনটা যেটা ছিল যে T1 = A+B, এটা তাহলে ট্রিপলেট বা ট্রিপলসের রিপ্রেজেন্টেশন কী হবে, এটা ট্রিপলস রিপ্রেজেন্টেশন প্রথমে আসবে অপারেটর, তাহলে অপারেটর আসলো প্লাস, আর্গুমেন্টকে A, আর্গুমেন্ট 2কে B, ঠিক আছে, জাস্ট এইটুকুই। যেমন আমাদের তাহলে কি T1 = A+B যদি হয়, সেটার যে ট্রিপল রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু এইটুকুই। আচ্ছা, এরপরে মনে করেন আমরা এরকম আসলো T2 = C+T1, এটা কিন্তু আসতেই পারে এরকম একটাই। তাহলে এরপর আমরা যেটা করব দেখেন, এই লাইনের জন্য যেটা আসবে সেটা হলো আমার এখানকার অপারেটরকে এখানকার অপারেটরও প্লাস। আচ্ছা, এইখানে দেন ইয়াকে একটা আর্গুমেন্ট কিন্তু C। আচ্ছা, আরেকটা আর্গুমেন্ট কিন্তু T1। এখন দেখেন আমি কিন্তু T1-এর যে রেজাল্ট, মানে আমি কিন্তু এই ট্রিপলের মধ্যে রেজাল্ট কলামটা কিন্তু স্টোর করিনি, তাই না? তাহলে আমাদের এখানে তো T1-এর অ্যাক্সেস নাই, তাহলে সেটাকে বুঝাবো কীভাবে? ওই যে আমি বললাম যে এখানে মনে মনে একটা ইন্ডেক্স চিন্তা করবেন, নেবেন যে প্রথমটা কি 0তম ইন্ডেক্স, পরেরটা কি 1তম ইন্ডেক্স, জিনিসগুলো আলাদাভাবে স্টোর হবে না, জাস্ট চিন্তা করে নেবেন মনে মনে, আমরা যেভাবে অ্যারেকে ইন্ডেক্স করি, রাইট? সো তাহলে দেখেন আমরা এখানে যেটা লিখবো, আর্গুমেন্ট 2তে এইভাবে 0 লিখলাম। এটার মানে হচ্ছে যে তুমি আমার এই যে একটা এখানে কাইন্ড অফ একটা টেবিল চিন্তা করতে পারেন, এই টেবিলের তুমি 0 নাম্বার ইন্ডেক্সে যাও, তাহলে এই টেবিলের তুমি 0 নাম্বার ইন্ডেক্সে যেই জিনিসটা পাবা, মানে রেজাল্টটা পাবা A+B করে, সেটা হলো আমার এখানে বসবে, সেই জিনিসটা আমার এখানে বসবে। তাহলে আমাকে আলাদা করে T1 ভেরিয়েবলটা রাখা লাগলো না, আমরা শুধু এখানে একটা পয়েন্টার রাখতেছি, এখানে কিন্তু একটা জাস্ট পয়েন্টার রাখতেছি। এই পয়েন্টারটা কাকে পয়েন্ট করতেছে? আমার প্রথম যে 0তম যে ইন্ডেক্সটা তাকে জাস্ট পয়েন্ট করে আসে, ঠিক আছে। আমরা তাহলে আলাদা করে একটা ভেরিয়েবল কিন্তু আমাদের স্টোর করা লাগতেছে না, আমরা জাস্ট প্রথম ইন্ডেক্সে পয়েন্ট করে খালি পয়েন্টারটা রাখতেছি এই জায়গায়। সো এটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে ধরে নেন যে আমাদের এই যে এরকম একটা কাজ আছে, ইফ না আমরা অ্যারের জন্য লিখি যে অ্যারে অফ I = 3, ঠিক আছে। আমাদের এরকম একটা জিনিস আছে। তো এটা যদি আমরা ট্রিপল রিপ্রেজেন্টেশনে যাই তাহলে জিনিসটা কীরকম দেখতে হবে? যেমন দেখেন এইখানে প্রথম কথা, এইখানে আমার অপারেটরটাকে, আপনারা এখানে এই জিনিসটাকে মানে কীভাবে চিন্তা করতে পারেন দেখেন, আমাদের এখানে অপারেটরটাকে আমরা যদি আপনাদের বইয়ের যে কনভেনশনটা আছে সেটা যদি একটু ফলো করি, মানে সেখানে বলছে যে এই জিনিসটাকে, মানে আমাদের যখন অ্যারে টাইপের জিনিস থাকবে সেটাকে আসলে স্প্লিট করে দুইটা সেপারেট বানাইতে, মানে দুইটা সেপারেট ট্রিপল বানাইতে। জিনিসটা অনেকটা এরকম। আমরা আগে যেটা করব, আমরা আগে অ্যারে অফ আইকে ক্যালকুলেট করব, ঠিক আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এখানে শুধুমাত্র অ্যারে অফ আইকে যদি চিন্তা করেন, এই =3 এটুক অংশ বাদ দেন, এই অংশটা যদি বাদ দেন, অ্যারে অফ আইকে যদি চিন্তা করেন, এইটুকু অংশের ট্রিপল কী হবে? এইটুকু অংশের ট্রিপল হবে অপারেটর হিসেবে থাকবে শুধু এইটুকু, যেহেতু আমি ইকুয়াল পোর্শনটা বাদ দিছি, রাইট। দেন একটা আর্গুমেন্ট আসবে হলো আমার অ্যারে, আরেকটা আর্গুমেন্ট হিসেবে কে আসবে? আই।
তাহলে এখন মানে এইটা একটা, এইখান দিয়ে বেসিক্যালি আমার অ্যারে অফ আইটা ক্যালকুলেট হইলো, অর্থাৎ কোন মেমোরি লোকেশনে যাচ্ছি সেটা আমার ক্যালকুলেট হইলো। দেন হইলো সেকেন্ড স্টেপে আপনি যেটা করবেন, যেহেতু ট্রিপলে আমাদের কি থাকে, ট্রিপলে আমাদের এই যে পয়েন্টারটা থাকে, রাইট, যে একটা ক্যালকুলেশন করে আমরা ওই পয়েন্টারের থ্রুতে ওই ইয়াটাকে আমরা ইউজ করতে পারি, অর্থাৎ আগের যে আমার ইয়াটা আছে মানে এন্ট্রিটা আছে সেটার রেফারেন্সটা আমরা ইউজ করতে পারি। তাহলে সেই কনসেপ্টটা আমরা যদি ইউজ করি, যে আমাদের এখানে এই যে 3 যেটা, এটাকে স্টোর করতে কোথায় হবে, অ্যারে অফ আইতে, রাইট। তাহলে অ্যারে অফ আই হলো আমার এই যে এইখানে ক্যালকুলেট হয়ে গেল, এই লাইনে আমার ক্যালকুলেট হয়ে গেল। তাহলে আমাদের এরপরে কাজ কি, এরপরে কাজ হলো এখানে আমি অ্যাসাইনমেন্ট লিখলাম অপারেটর, অর্থাৎ আমাকে অ্যাসাইন করতে হবে, কাকে অ্যাসাইন করতে হবে, আমার 3কে অ্যাসাইন করতে হবে, রাইট। আর কোথায় কোথায় অ্যাসাইনমেন্ট করতে হবে, যে অ্যারে অফ আইয়ে। তাহলে অ্যারে অফ আইটা বেসিক্যালি আসে হলো আমার এইখানে ক্যালকুলেট হয়েছে। তাহলে এটা যদি একটু ইন্ডেক্স চিন্তা করি, এটা হলো 0, এটা হলো 1, এটা হলো আমার 2। তাহলে এখানে আমরা লিখলাম এইভাবে 2 লিখলাম, অর্থাৎ অ্যারে অফ আইয়ে কাকে অ্যাসাইন করব, 3কে অ্যাসাইন করব। অ্যারে অফ আইকে আমরা 3কে অ্যাসাইন করব, ঠিক আছে। তো বইয়ে হইলো আপনাদের এই যে ট্রিপলসের ক্ষেত্রে আমাদের অ্যারেকে এইভাবে স্প্লিট করতে বলছে, তাহলে আমরা সেইটাই করলাম। মানে এটা কিন্তু আরও অন্যভাবে করা যায়, বাট আমরা জাস্ট বইটাকে রেফারেন্স ধরতেছি, সেজন্য হলো আমরা এইভাবেই জিনিসটা দেখাবো, ঠিক আছে। তাহলে অ্যারে অফ আইয়ের যখন কোয়াড বলবে, কোয়াডকে আমরা দেখাবো এইভাবে, যেহেতু কোয়াডে আমরা এই টোটাল 4টা কলাম আছে, ঠিক আছে। ট্রিপলসে যেহেতু 3টা কলাম আছে এবং আমাদের এই যে পয়েন্টার দিয়ে কাইন্ড অফ রেফারেন্সগুলোকে ইউজ করা হয়, সেজন্য আমাদের এইভাবে ভেঙে ভেঙে দেখাবো। আগে অ্যারে অফ আইকে ক্যালকুলেট করব, এরপরে হলো সেখানে আমরা অ্যাসাইনমেন্টটা করব। আচ্ছা, এখন যদি উল্টা কাজটা থাকে, মনে করেন এখন এক্স ইকুয়াল টু অ্যারে অফ আই, এরকম যদি আসে, তখন আমরা কি করব, তখন আমরা ওই আবার সেম কাজ করব, যে আগে আমরা অ্যারে অফ আইকে ক্যালকুলেট করব। সো এখানে অলরেডি একবার ক্যালকুলেট করছি, ঠিক আছে। এইখানে দেখেন আমি অলরেডি কিন্তু একবার ক্যালকুলেট করছি এই জিনিসটা, তো আমি আবার ক্যালকুলেট করি, আমি আবার দেখাই। সো এখানে দেখেন আমরা আগে যেটা করব, আমরা অ্যারে অফ আইকে ক্যালকুলেট করব। তাহলে এখানে আমরা এটা লিখলাম, এখানে লিখলাম অ্যারে, এখানে লিখলাম আই, ঠিক আছে। তাহলে অ্যারে অফ আই এর মধ্যে ক্যালকুলেট হয়ে গেল। আচ্ছা, পরের কলামে আমরা কি করব, পরের কলামে আমরা এই অ্যাসাইন করব, কোথায়, এক্সে অ্যাসাইন করব, কাকে অ্যাসাইন করব, অ্যারে অফ আইকে। তাহলে তাহলে অ্যারে অফ আই কোথায় আছে, এইখানে আছে, রাইট, এইখানে ক্যালকুলেট হয়েছে। তাহলে এটা ইন্ডেক্স কত, 0, 1, 2, 3, 4। তাহলে এটার ইন্ডেক্স হলো 4। তাহলে 4 নাম্বার ইন্ডেক্সে যেই জিনিসটা আসবে, মানে সেই জিনিসটা আমরা এক্সে অ্যাসাইন করতেছি। তাহলে ট্রিপলস রিপ্রেজেন্টেশনটা এরকম। তো একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট মানে এটা যদি একবার প্র্যাকটিস করেন, আমি এর পরের ভিডিওতে আমি একটা দেখাবো একটা প্র্যাকটিস, সো তখন আই গেস এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এখানে যেহেতু ইনডিরেক্টলি মানে আমাদের ডিরেক্টলি এই ভেরিয়েবলগুলো রাখতেছে না, না রেখে ডিরেক্টলি একটা পয়েন্টার ইউজ করতেছে, ওই রেফারেন্স ইউজ করতেছে। সো সেজন্য একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট অতটাও আসলে কঠিন না যদি এটা একটু খেয়াল করেন। আচ্ছা, আমি ওই ইফেক্টটা একটু দেখাই, ইফেক্টটা একটু কমপ্লিকেটেড রাখতে পারি, এটা বইয়ে নাই, বাট জাস্ট ফর ইনফরমেশন আমি জাস্ট দেখাচ্ছি। সেটা হলো, যদি আমাদের এরকম থাকে ইফের ক্ষেত্রে, ঠিক আছে, ইফের ক্ষেত্রে মনে করেন আমাদের এরকম একটা জিনিস আসলো, তো আমাদের এখন কথা হচ্ছে যে এটাকে যদি ট্রিপল রিপ্রেজেন্টেশন করতে চাই, আমাকে কিন্তু অপারেটর, একটা জিনিস লাগবে হলো অপারেটর, আর লাগবে কিন্তু 2টা অপারেন্ড, রাইট। এখানে যেহেতু আমাদের রেজাল্ট টাইপে কোনো কিছু নাই, তাহলে দেখেন আমরা জিনিসটাকে কিন্তু রিরাইট করে এইভাবে লিখতে পারি। আমরা লিখলাম T1 ইকুয়াল টু A লেস দ্যান B, ঠিক আছে। এই যে এক্সপ্রেশনটা লিখলাম, এই এক্সপ্রেশনে T1 এর ভ্যালু অলওয়েজ বুলিয়ান হবে, অর্থাৎ A লেস দ্যান B যদি অ্যাকচুয়ালি ট্রু হয়, T1 এর ভ্যালু হবে 1, A লেস দ্যান B এর ভ্যালু যদি ফলস হয় বা 0 হয়, তাহলে T1 এর ভ্যালু হবে 0। অর্থাৎ A যদি অ্যাকচুয়ালি B থেকে ছোটো হয়, T1 এর ভ্যালু হবে 1, A যদি B এর সমান বা তার থেকে বড় হয়, তখন T1 এর ভ্যালু হবে 0। দেন আমরা যেটা করি, ইফ T1 দেন গো টু L1, ঠিক আছে। মানে আমরা এরকম, বা এখানে অনেক সময় যেটা অনেক বইয়ে যেইভাবে লেখা হয়, ইফ ট্রু, মানে ইফ ট্রু T1 বা ইফ T1 একই জিনিস, তাহলে হলো গো টু L1। তো এখন এইটার যদি আমরা ট্রিপলেট ফর্ম আনি, দেখেন তাহলে আমরা কি করলাম, এইটা ছিল আমার অ্যাকচুয়াল 3 অ্যাড্রেস কোড, ওটাকে আমরা স্প্লিট করে এরকম লিখছি কাইন্ড অফ অ্যারের মতো। অ্যারেকেও যখন দেখেন আমরা অ্যারের ইয়াটাকে কিন্তু ডিরেক্টলি ট্রিপলেট করতে পারি, মানে ট্রিপল হিসেবে লিখিনি, আমরা আগে অ্যারে অফ আইকে ক্যালকুলেট করছি, এরপরে হলো আমরা অ্যাসাইনমেন্টটা করছি।
সো এইখানেও কাইন্ড অফ ওইটা চিন্তা করতে পারেন। সো এখন দেখেন, এখন কিন্তু আমরা এই দুইটার কিন্তু ট্রিপল বানাইতে পারবো। যেমন প্রথমটার জন্য যদি বানাই, আমরা এখানে অপারেটর, দেন আর্গুমেন্ট 1 আর আর্গুমেন্ট 2, এখানে অপারেটরকে প্রথম লাইনের জন্য অপারেটরকে আমার এই লেস দ্যান, রাইট? এই অ্যাসাইনমেন্টটা কিন্তু ধরিয়েন না, এটা তো আমার মানে এইটার রেজাল্টটা হলো আমার এই T1-এ ঢুকতেছে, তো এবং ট্রিপলে কিন্তু রেজাল্টটাকে রাখা হয় না, সে অ্যাসাইনমেন্টটা কিন্তু ধরিয়েন না। এটার অপারেটরটাকে এই লেস দেন। আচ্ছা, দেন আর্গুমেন্ট 1-কে এ আর আর্গুমেন্ট 2-কে বি, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা যখন সেকেন্ডটাতে আসলাম, সেকেন্ডটাতে আমাদের অপারেটরকে আমি ইফ ট্রু এরকম কিছু একটা লিখতে পারি, বা ইফও লিখতে পারি, বাট মোর কনভিনিয়েন্ট হলো ইফ ট্রু, যদি ট্রু হয়, ঠিক আছে? এটাকে আমরা অপারেটর হিসেবে লিখতে পারি। আচ্ছা, ইফ ট্রু, এখন কোন পোর্শনটা যদি ট্রু হয়, এই যে এইটার রেজাল্ট, রাইট? প্রথম ইন্ডেক্সে 0তম ইন্ডেক্সের যেটা রেজাল্ট, অর্থাৎ এইটার যদি রেজাল্টটা যদি ট্রু হয়, তাহলে আমরা এখানে লিখবো কি 0। এইটার রেজাল্ট যদি ট্রু হয়, তখন আমাকে কোথায় যাইতে হবে? তখন আমাকে L1-এ যাইতে হবে। তাহলে এখানে আমরা আর্গুমেন্ট 2 আকারে L1 লিখলাম। তাহলে আমাদের যদি কখনো ইফ আসে, ইফ টাইপের যদি কখনো আমরা জিনিস আসে, তখন আমরা এটা লিখলাম, ঠিক আছে? আমাদের ইফ টাইপের। আর যদি দেখেন, আচ্ছা, ইফ যদি ট্রু হয় তাহলে তো গো টু আকারে L1 গেল, আর যদি ফলস হয়, অর্থাৎ এইখানে মনে করেন আমার আছে গো টু L2, এইটার এই গো টু L2-র ট্রিপল কী হবে? এটা কিন্তু খুব সহজ। এখানকার অপারেটর হলো আমার গো টু, ও নিজেই হলো ওর অপারেটর, আর একটা আর্গুমেন্ট আকারে আমরা L2 লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের ইনকেস যদি এলস পোর্শনটাও থাকে, থাকলে আমরা ডিরেক্ট এইভাবে লিখে ফেলতে পারি। আর ইফের পোর্শনটা হ্যান্ডেল করা একটু চ্যালেঞ্জিং। তো এইটা আর কি আমি আপনাদের জানানোর জন্য এটা বলে দিলাম, যে এই জিনিসটাতে অনেক সময় মানে কোশ্চেন আসতে পারে, জিনিসটা আপনাদের মাথায় এই কোশ্চেনটা আসতে পারে যে এর জন্য শিখলাম, বুঝতে পারছে, ইফের জন্য কীভাবে হবে। তো ইফের জন্য এইভাবে আমরা জিনিসগুলোকে হ্যান্ডেল করব। আচ্ছা, আমরা যদি এখন ইনডিরেক্ট ট্রিপলসে আসি, তাহলে যে জিনিসটা দেখেন, আমি এখানে একটা এটা বইয়েরই একটা এক্সাম্পল, আমি এইখানে হলো 3 অ্যাড্রেস কোডগুলো লিখছি, আর এই পাশে লিখছি হলো ইনস্ট্রাকশন নাম্বার। আপনারা এটা তো জানেন যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনে একটা নাম্বার থাকে, অর্থাৎ কোডের লাইন আকারে আপনি চিন্তা করতে পারেন। যেমন এখানে প্রথমটা হলো 35 নাম্বার লাইন, তারপর 36 নাম্বার লাইন, ঠিক আছে, 37 নাম্বার ইনস্ট্রাকশন, 38 নাম্বার ইনস্ট্রাকশন, এইভাবে হলো আমার অ্যাকচুয়াল কোডের ইনস্ট্রাকশন, সেগুলো লেখা আছে। আর এইটার কসমেটিক ট্রিপল হচ্ছে আমার এইখানে। তো দেখেন প্রথমটা ছিল -c, সেজন্য লিখছি -c। আর যেহেতু ট্রিপলসের রেজাল্টটা স্টোর করা হয় না, সেজন্য দেখেন আমার এখানে রেজাল্ট নামে কোনো কিছু নাই। আর এগেইন এখানে যেহেতু একটাই আর্গুমেন্ট, সো এখানে আর্গুমেন্ট 2-তে কেউ নাই। সিমিলারলি পরেরটার জন্য দেখেন, পরেরটাতে আছে অপারেটর হিসেবে মাল্টিপ্লিকেশন, দেন একটা আর্গুমেন্ট b, আর আরেকটা আর্গুমেন্ট হিসেবে T1 আসতেছে, তাই রাইট? এবং T1টা আমরা কার রেফারেন্সে পাচ্ছি? T1টা কিন্তু আমরা পাচ্ছি হলো এই যে এইখান থেকে, যে এইখানে কিন্তু বেসিক্যালি আমার T1টা ক্যালকুলেট হয়েছে। সো আমরা যেটা করছি, এইখানে ওই দেখেন 0 রেফারেন্সটা পাঠিয়ে দিছি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে কিন্তু আমরা 0কে পাঠাইছি, এটা কি? এটা হলো আমার ট্রিপলসের যে টেবিলটা আছে, ওই টেবিলের আমি যদি এটাকে একটা টেবিল চিন্তা করি এবং এটাকে রো নাম্বার ধরি, কাইন্ড অফ সেই রো নাম্বারের আমরা যে মানে রেফারেন্সটা, সেটাকে পাঠিয়ে দিছি। বাট বেসিক্যালি যেটা হলো পয়েন্টারকে পাঠিয়ে দিছি, ঠিক আছে? এটা একদম সহজ হয়ে। তো এখানে কিন্তু ভুলেও ইনস্ট্রাকশন নাম্বার কিন্তু পাঠাইনি, মানে 35, 36, 37 এগুলো কিন্তু পাঠাইনি, আমরা পয়েন্টারটাকে পাঠাইছি যেটাকে রেফারেন্স করে আছে। সো এরপরে দেখেন, এরপরে আমার কি আছে? এরপরে আছে হলো আমার -c। তাহলে এটার জন্য আমাদের এই -c ট্রিপলস রিপ্রেজেন্টেশন -c ওই আগের মতোই আসলো। তারপরটা দেখেন b ইন্টু T3, তাহলে এখানে মাল্টিপ্লিকেশন দেন b, আর T3 আমরা কোথা থেকে পাচ্ছি? T3 পাচ্ছি আমরা হলো এইখান থেকে, রাইট? তাহলে এইটা ছিল আমার কত নাম্বার 0, 1, 2, তাহলে এখানে দেখেন আমার 2 লেখছে, এই জায়গায় আমার 2 লেখছে। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা এটা একটু, হ্যাঁ, এরপরে যদি দেখেন T2 প্লাস T4, রাইট? তাহলে প্লাস অপারেশন, এখন T2টা আসতেছে কই থেকে? T2টা আসতেছে হলো আমার এই যে এখান থেকে। তাহলে T2-র জন্য আমাদের এটা কত? 1 নাম্বার ইন্ডেক্স, বা আমি যদি 1 নাম্বার পয়েন্টার, 1 নাম্বার ইন্ডেক্সের পয়েন্টার, তাহলে এখানে লিখলাম 1। আর T4টা কোথা থেকে আসতেছে? T4 আসতেছে হলো আমার এইখান থেকে। তাহলে T4টা আমার ক্যালকুলেটেড হচ্ছে কোথায়? T4টা আমার ক্যালকুলেটেড হচ্ছে হলো 3 নাম্বার ইন্ডেক্সে, রাইট? এই যে b ইন্টু যে এই পোর্শনটা করলে আমরা বেসিক্যালি T4টা পাচ্ছিলাম, সেজন্য দেখেন এখানে আমার 3 লেখা। আচ্ছা, আর ফাইনালি দেখেন আবার কি বলছে, a = T5। তাহলে T5টা কোথায় ক্যালকুলেট হলো? যে এইখানে আমার T5টা কিন্তু ক্যালকুলেট হয়েছে। তাহলে আমরা দেখেন এই যে এই ইন্ডেক্সটা T5টা ক্যালকুলেট হয়েছে, তাহলে আমরা দেখলাম
অ্যাসাইনমেন্টের একটা আর্গুমেন্ট আকারে এ, আরেকটার মধ্যে কে আছে, 4টা আছে, অর্থাৎ 4 নাম্বারের যে রেফারেন্স সেটা আছে, অর্থাৎ এই জিনিসটা। ঠিক আছে, আশা করি ট্রিপল রিপ্রেজেন্টেশনটা বোঝা গেছে এখানে ট্রিপল রিপ্রেজেন্টেশন কীভাবে হয়েছে। এখন ইনডিরেক্ট ট্রিপলস জিনিসটা কি? ইনডিরেক্ট ট্রিপলসে বেসিক্যালি যেটা করা হয়, আমাদের এই যে ইনস্ট্রাকশন নাম্বারের সাথে সাথে এই যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন নাম্বার যেটা বললাম ওইটার সাথে সাথে আপনাদের এই যে পয়েন্টারগুলোকে রেখে দেওয়া হয়। অর্থাৎ জিনিসটা কিছুই না, আমাদের এরকম ইনস্ট্রাকশন থাকবে, আর হইলো এই যে ট্রিপলস ডেটা স্ট্রাকচারের বেসিক্যালি প্রত্যেকটা রেফারেন্সের যে পয়েন্টার, সেই পয়েন্টারগুলোকে স্টোর করতে হবে। অর্থাৎ আমাকে যেভাবে করতে হবে, আমি ডিরেক্ট বইতেই দেখাই, তাহলে হয়তো সুবিধা হবে। যেমন এই যে ইনডিরেক্ট ট্রিপলসে দেখেন, আমার প্রথমে এই যে ইনস্ট্রাকশনগুলো কোন পয়েন্টারটাকে রিপ্রেজেন্ট করতেছে সেইটা আমি আলাদা করে না আঁকে, আমি এখান থেকে জাস্ট কপি পেস্ট করে নিয়ে যাই, তাহলে এটা একবারে বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে কি হয়েছে, প্রথম ইনস্ট্রাকশনটা হলো আমার 35 নাম্বার ইনস্ট্রাকশন, তাহলে আমি এখানে 35 নাম্বার ইনস্ট্রাকশনের করসপন্ডিং আমার রেফারেন্সটা কোথায় আছে, আমার ট্রিপলসের 0 নাম্বার পয়েন্টারে বা 0 নাম্বার ইন্ডেক্সের রেফারেন্সে। তাহলে সেজন্য দেখেন এখানে আমরা কি লিখছি, 35-এর আন্ডারে 0, দেন 36-এর আন্ডারে 1, 37-এর আন্ডারে 2 নাম্বার রেফারেন্স, 38-এর নাম্বার 3 নাম্বার রেফারেন্স। ঠিক আছে, তাহলে এই পোর্শনগুলো আমার হলো রেফারেন্স, আমার ট্রিপলস টেবিলের যে রেফারেন্সগুলো সেগুলো, আর এই পাশেরগুলো হলো আমার ইনস্ট্রাকশন নাম্বার। তাহলে এই যে আমি যেটা করলাম এইখানেই বেসিক্যালি এটাই হলো বেসিক্যালি আমার ইনডিরেক্ট ট্রিপলস। আচ্ছা, প্রত্যেকটা রিপ্রেজেন্টেশনে কিছু সুবিধা অসুবিধা আছে, এগুলা হয়তো আমরা নেক্সট ভিডিওতে দেখব। সো আপাতত প্রত্যেকটা জিনিস কোনটা কী বোঝায় এটুকু জানলেই হবে। সো আশা করি আমি এটা বুঝাইতে পারছি। মানে ইনডিরেক্ট ট্রিপলস কিন্তু অনেক সহজ বের করা, জাস্ট আপনাকে ইনস্ট্রাকশন নাম্বারগুলো লিখতে হবে, আর সাথে সাথে প্রত্যেকটা করসপন্ডিং আমার ওই ইন্ডেক্সগুলোকে এখানে লিখে ফেলতে হবে। তার মানে ইনডিরেক্ট ট্রিপলস যখন আপনারা বের করবেন, আগে আপনাদের ইনস্ট্রাকশন নাম্বারগুলো জানতে হবে। অর্থাৎ এটা আপনাকে যদি কোশ্চেন দেয় কখনও, তাহলে এখানে কোশ্চেনে কিন্তু বলে দিবে কোনটা কোন ইনস্ট্রাকশন নাম্বারে আছে, এই জিনিসটা বলে দিবে। আর এরপর আপনার খালি কাজ কি, এরপরে হলো আপনার কাজ হলো এই ট্রিপলসটাকে আঁকতে হবে, নর্মালি যে ট্রিপলসটাকে আঁকে দেন জাস্ট রেফারেন্সগুলো দিয়ে দেওয়া, প্রত্যেকটা করসপন্ডিং যে রেফারেন্স সেই রেফারেন্সগুলো আমরা এখানে দিয়ে দিব, তাহলেই হলো আমার ইনডিরেক্ট ট্রিপলস হয়ে যাবে।